মানুষ যখন সর্বনাশের পথে এগিয়ে যায় তখন সে কোন তিনটি ভুল করে? বন্ধুরা, আসুন আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। অনেক দিন আগের কথা। এক রাজ্য ছিল যার নাম ছিল রাজনগর। এই রাজ্য তার সুখশান্তি এবং সমৃদ্ধির জন্য বিখ্যাত ছিল। এখানকার রাজা তেজপ্রতাপ তার ন্যায়পরায়ণতা এবং দয়ালুতার জন্য পরিচিত ছিলেন। তার প্রজা তাকে তাদের পিতার মতো মানত। রাজা তেজপ্রতাপ সর্বদা নিশ্চিত করতেন যে তার রাজ্যের প্রতিটি মানুষ সুখশান্তির সঙ্গে জীবন যাপন করতে পারে। রাজা তেজপ্রতাপের এক পুত্র ছিল যার নাম ছিল মাধব। মাধব রাজকীয় ঐশ্বর্যে বড় হয়েছিল এবং ছোটবেলা থেকেই সাহসী ও শক্তিশালী ছিল। কিন্তু যতই সে বড় হতে থাকল, তার স্বভাবের পরিবর্তন হতে শুরু করল। ধীরে ধীরে সে অহংকারী এবং নিষ্ঠুর হয়ে উঠল। রাজা তেজপ্রতাপ তার পুত্রের এই স্বভাব নিয়ে অত্যন্ত চিন্তিত থাকতেন। তিনি মনে করতেন যে সময়ের সঙ্গে সঙ্গে মাধব ঠিক হয়ে যাবে। রানী কলাবতী, যিনি প্রেম এবং সংযমের মূর্তি ছিলেন, তার পুত্রকে সঠিক পথে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করতেন। তিনি মাধবকে বুঝিয়ে বলতেন, পুত্র, এক রাজার সবচেয়ে বড় শক্তি তার দয়া এবং ন্যায়পরায়ণতা। যে রাজা তার প্রজাদের উপর অত্যাচার করে, তার শেষ সবসময় দুঃখজনক হয়। কিন্তু মাধব তার মায়ের কথাগুলিকে কখনো গুরুত্ব দিত না। সে তার শক্তি এবং ক্ষমতার অহংকারে মত্ত থাকত। রাজনগর রাজ্যে একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম কিষানপুর। এই গ্রামে রমা নামের একটি সাধারণ মেয়ে বাস করত। রমা তার সরলতা, সৌন্দর্য এবং সৎ স্বভাবের জন্য পুরো গ্রামে বিখ্যাত ছিল। একদিন মাধব তার দরবারে রমার কথা শুনল। এক দরবারি বলল, মহারাজ, কিষানপুরে একটি মেয়ে আছে যে খুব সুন্দর এবং গুণবতী। পুরো গ্রামে লোকেরা তার প্রশংসা করে। এ কথা শুনে মাধব অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিল যে সে রমাকে তার প্রাসাদে নিয়ে আসবে এবং তার সঙ্গে বিয়ে করবে, এর জন্য তাকে যাই করতে হোক না কেন। যখন রাজা তেজপ্রতাপ মাধবের এই পরিকল্পনার কথা জানতে পারলেন, তখন তিনি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন। তিনি মাধবকে বললেন, পুত্র, এক রাজার দায়িত্ব তার প্রজাদের সুরক্ষা করা, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া নয়। তোমার এই পদক্ষেপ শুধু অন্যায়ই নয়, তোমার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। কিন্তু মাধব তার কথাগুলি উপেক্ষা করল। সে রাগে বলল, বাবা, আমি যুবরাজ। আমার ইচ্ছাই আমার শক্তি। রমা এখন আমারই হবে। সেই রাতে মাধব তার সৈন্যদের নিয়ে কিষানপুরে পৌঁছাল। সে রমার বাড়ির দরজায় কড়া নাড়ল এবং তার পিতাকে বলল, তোমার মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। রমার পিতা হাত জোট করে মাধবের কাছে প্রার্থনা করলেন, মহারাজ, আমার মেয়ের উপর দয়া করুন। সে আমাদের জীবনের শেষ সুখ। কিন্তু মাধবের উপর তাদের কথার কোনো প্রভাব পড়ল না। সে রমাকে জোর করে মহলে নিয়ে যাওয়ার আদেশ দিল। রমার চোখে জল ছিল, কিন্তু তার মুখে এক অসাধারণ সাহসের ছাপ ছিল। মহলে রমার আগুনে পুরো পরিবেশ অশান্ত হয়ে উঠল। মাধব তাকে তার ঘরে বন্দি করে রাখল। রমা প্রতিদিন মাধবকে অনুরোধ করত, আমাকে যেতে দাও, আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও। কিন্তু মাধবের হৃদয়ে দয়ার কোনো স্থান ছিল না। মহলের করিডোরে মাধবের নিষ্ঠুর তার গল্প গুঞ্জরিত হতে থাকল। রাজা তেজপ্রতাপ এবং রানী কলাবতী মাধবকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। রাজা বললেন, পুত্র, রমাও আমাদের রাজ্যের মেয়ে। তার সঙ্গে অন্যায় করো না। তাকে মুক্ত করে দাও, না হলে এই অন্যায় তোমার জন্য বিপজ্জনক হবে। কিন্তু মাধব তাদের কথাগুলি প্রত্যাখ্যান করল। সে বলল, বাবা, আমি এখানে যুবরাজ। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। রমা এখন এখানেই থাকবে। পরের দিন মাধব রাগের মাথায় তার মা বাবাকে বন্দী করার আদেশ দিল। সৈন্যরা রাজা এবং রানীকে কারাগারে বন্দী করল। মহলে তখন ভয় এবং নিস্তব্ধতা নেমে এল। রাজা এবং রানী অন্ধকার কারাগারে বন্দী ছিলেন। রমা তার আত্মসম্মানের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। বন্ধুরা, অহংকার এবং অন্যায়ের শেষ সবসময় খারাপ হয়। রাজনগর রাজ্যে যেন অন্ধকার নেমে এসেছিল। রাজা তেজপ্রতাপ এবং রানী কলাবতী, যারা প্রজাদের কাছে আদর্শ বলে বিবেচিত হতেন, এখন তাদের নিজের ছেলের অহংকার এবং রাগের শিকার হয়ে কারাগারে বন্দী। মহলের প্রতিটি কোণে যুবরাজ মাধবের নিষ্ঠুরতার গল্প শোনা যাচ্ছিল। অন্যদিকে রমা, যে তার সাধারণ জীবনে খুশি ছিল,
এখন মহলের একটি অন্ধকার ঘরে বন্দী। তার জীবনের সমস্ত সুখ যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রমার চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে সাহস এবং প্রতিরোধের আগুন জ্বলছিল। প্রতিদিন রাতের বেলা রমা তার চুড়িগুলো স্পর্শ করে ভাবত, আমি কি কোনোদিন এখান থেকে বের হতে পারব? আমি কি আমার জীবনের সুখ ফিরে পাব? তার হৃদয়ে একটি নাম ডেকে যেত, জয়রাজ। জয়রাজ এক সাহুকারের ছেলে ছিল, রমার শৈশবের সঙ্গী এবং তার প্রথম প্রেম। জয়রাজ রমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ব্যবসার সম্প্রসারণের জন্য সে অন্য রাজ্যে চলে গিয়েছিল। সে বিশ্বাস করেছিল, যখন সে ফিরে আসবে তখন সবকিছু আগের মতোই থাকবে। বন্ধুরা, কয়েক মাস পর জয়রাজ যখন তার গ্রামে ফিরে এল, তখন সে দেখল গ্রাম আগের মতো নেই। চারদিকে বিষণ্ণতা এবং ভয়ের পরিবেশ। সে তৎক্ষণাৎ তার বাড়িতে পৌঁছাল। সেখানে তার পিতা তাকে গুরুত্ব দিয়ে ডেকে বললেন, পুত্র, তুমি জানো না এখানে কি ঘটছে? জয়রাজ উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করল, কি ঘটছে? তখন তার পিতা জানালেন, যুবরাজ মাধব আমাদের রমাকে জোর করে মহলে নিয়ে গিয়ে বন্দী করে রেখেছে। সে হুমকি দিয়েছে এবং কাউকে তার সাহায্য করতে অনুমতি দেওয়া হয়নি। বন্ধুরা, এটা শুনেই জয়রাজের মুখ রাগ এবং উদ্বেগে লাল হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল, আমি রমাকে ওই খাঁচা থেকে বের করবই, তার জন্য আমাকে আমার জীবন দিতেও হলে দিই। মহলে বন্দী রমাও হার মানার জন্য প্রস্তুত ছিল না। সে অনেকবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু মাধবের কঠোর প্রহরার কারণে তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তবু সে সাহস হারায়নি। সে সৈন্যদের এবং রক্ষীদের আচরণ গভীরভাবে লক্ষ্য করতে লাগল। তার বিশ্বাস ছিল, একদিন সে সুযোগ পাবে। বন্ধুরা, ওদিকে জয়রাজ রমাকে উদ্ধারের সংকল্প নিয়েছিল। সে গ্রামের কিছু বিশ্বাসযোগ্য লোকজনকে ডেকে তাদের সাহায্য চাইল। এক বৃদ্ধ তাকে সতর্ক করে বলল, পুত্র, যুবরাজ মাধব নিষ্ঠুর এবং শক্তিশালী। মহলের নিরাপত্তা অটুট। যদি তুমি কোনো ভুল পদক্ষেপ নাও, তবে এর মূল্য তোমাকে নিজের জীবনের দিয়ে চুকাতে হবে। কিন্তু জয়রাজ দৃঢ়তার সঙ্গে বলল, যদি আমি চেষ্টা না করি, তবে রমার সঙ্গে সঙ্গে এই রাজ্যের আত্মাও মারা যাবে। জয়রাজ মহলে প্রবেশ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করল। সে একজন পুরনো দরবারির সঙ্গে যোগাযোগ করল, যিনি তাকে মহলের গোপন পথের কথা জানালেন। এই পথটি মহলের পেছনের অংশ পর্যন্ত নিয়ে যায়। দরবারি বলল, কিন্তু সাবধান, এই পথটি খুবই বিপজ্জনক। জয়রাজ সেই গোপন পথ দিয়ে মহলে প্রবেশ করল। সে চুপচাপ প্রতিটি ঘর এবং করিডোর মনোযোগ দিয়ে দেখতে লাগল, কিন্তু রমার কোনো চিহ্ন পেল না। মহলের অন্ধকার কোণগুলোতে টহল দিতে দিতে জয়রাজ অস্থির হয়ে উঠল। তখনই এক প্রহরী তাকে দেখে চিৎকার করে উঠল, তুমি কে? আর এখানে কি করছ? জয়রাজ বুঝল যে এখন তার উপস্থিতি লুকানো সম্ভব নয়। সে দ্রুত পেছনে সরে মহল থেকে বেরোনোর জন্য ছুটতে শুরু করল। প্রহরীরা তার পিছু ধাওয়া করল, কিন্তু জয়রাজ তার চতুরতা এবং ক্ষিপ্রতার কারণে মহলের সীমানা পার হয়ে গেল। রাতের অন্ধকারে দৌড়াতে দৌড়াতে জয়রাজ ক্লান্ত হয়ে পড়ল। সে অন্য এক নগরের কাছাকাছি একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। তখন তার নজর পড়ল পাশে বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটির মুখ চাঁদের আলোয় ঝলমল করছিল। সে অবিশ্বাস্য রকমের সুন্দর ছিল, কিন্তু তার মুখে গভীর এক বিষণ্ণতার ছাপ ছিল। জয়রাজ কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি এত রাতে এখানে কি করছ? আর তুমি কে? তখন মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে ব্যথা এবং রাগের এক মিশ্রণ ছিল। সে বলল, আমি একজন ইচ্ছাধারী নাগিনী। আমার নাম অনুষ্কা। এটা শুনে জয়রাজ অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, ইচ্ছাধারী নাগিনী? তুমি এখানে কেন? অনুষ্কা গভীর নিঃশ্বাস ফেলে বলল, এই রাজ্যের যুবরাজ মাধব আমার স্বামী, যে একজন ইচ্ছাধারী নাগ ছিল, তাকে মেরে ফেলেছে। সে নির্দোষ ছিল, কিন্তু মাধব তার ক্ষমতা দেখানোর জন্য তাকে হত্যা করেছে। তার চোখে ব্যথার সঙ্গে প্রতিশোধের আগুন জ্বলছিল। তখন থেকেই আমি এই সুযোগের অপেক্ষা করছি যে আমি এই দুষ্ট যুবরাজের কাছ থেকে প্রতিশোধ নিতে পারব। বন্ধুরা, জয়রাজ অনুষ্কার কথা মন দিয়ে শুনল। তার মনে হল যেন ভাগ্য তাকে আরও একটি সত্যের সঙ্গে পরিচয় করিয়েছে। সে বলল, অনুষ্কা, আমিও মাধবের অত্যাচারের শিকার। সে আমার রমাকে মহলে বন্দী করে রেখেছে।
তোমার সাহায্যের প্রয়োজন। অনুষ্কা জয়রাজের দিকে তাকিয়ে বলল, তোমার হৃদয়ে সত্য এবং সাহস রয়েছে, তা স্পষ্ট। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, তবে এই সংগ্রামে তোমাকেও আমার সাহায্য করতে হবে। জয়রাজ সম্মতি দিয়ে মাথা নাড়ল। তোমার প্রতিশোধ এখন আমার লক্ষ্য হবে, তবে প্রথমে আমাদের রমাকে উদ্ধার করতে হবে। বলা হয়, অন্যায়ের অবসান ঘটানোর জন্য কখনো কখনো সহযোগিতা এবং ত্যাগের প্রয়োজন হয়। অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, তার পতন একদিন নিশ্চিত। বন্ধুরা, রাজ্যের উপর অত্যাচারের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছিল। যুবরাজ মালভের অহংকার এবং নিষ্ঠুরতা চরমে পৌঁছেছিল। রাজা তেজপ্রতাপ এবং রানী কলাবতী বন্দিশালায় আটক ছিলেন। রমা মহলের অন্ধকার কক্ষে একা এবং ভীত ছিল। তবে তার সাহস এবং আত্মসম্মান তাকে হারতে দিচ্ছিল না। এরই মধ্যে জয়রাজ এবং ইচ্ছাধারী নাগিনী অনুষ্কা মাধবের অত্যাচারের অবসান ঘটানোর সংকল্প নিল। জয়রাজ তার পরিকল্পনা তৈরি করতে শুরু করল, তবে তাকে অনুষ্কার শক্তির প্রয়োজন ছিল। অনুষ্কা বলল, আমি আমার ইচ্ছাধারী শক্তি ব্যবহার করে মহলে প্রবেশ করতে পারি। সেখানে আমি প্রতিটি কোণের তথ্য সংগ্রহ করতে পারব এবং রমার অবস্থানও জানতে পারব। তবে মনে রেখো, এই কাজে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর বদলে আমাকে মাধবকে শেষ করার সুযোগ দিতে হবে। জয়রাজ গম্ভীরভাবে বলল, তোমার সাহায্য ছাড়া এই কাজ অসম্ভব। তোমার প্রতিশোধ নেওয়া আমারও লক্ষ্য, তবে প্রথমে আমাদের রমা এবং রাজারানীকে উদ্ধার করতে হবে। এটি শুধু আমাদের লড়াই নয়, এটি গোটা রাজ্যের আত্মাকে রক্ষা করার সংগ্রাম। রাতের অন্ধকার গভীর হয়ে উঠেছিল। অনুষ্কা তার ইচ্ছাধারী নাগিনী শক্তি ব্যবহার করল। তার শরীর চকচকে ত্বক এবং তীক্ষ্ণ, ভয়ঙ্কর চোখ দিয়ে সজ্জিত হয়ে উঠল। সে চটপট মহলের উঁচু দেয়ালগুলো পেরিয়ে ভেতরে প্রবেশ করল। মহলের করিডোরগুলো অন্ধকার এবং নীরবতায় ডুবেছিল। প্রহরীরা তাদের রক্ষার দায়িত্বে ব্যস্ত ছিল, তবে কেউ জানত না যে এক নাগ তাদের মধ্য দিয়ে চলে যাচ্ছে। অনুষ্কা চুপচাপ প্রতিটি দিকে নজর দিল। প্রথমেই সে বন্দিশালার পথ দেখল। সেখানে সে রাজা তেজপ্রতাপ এবং রানী কলাবতীকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দী অবস্থায় দেখতে পেল। তাদের মুখ ক্লান্ত এবং হতাশ ছিল। অনুষ্কা তাদের কথোপকথন শুনল। রাজা তেজপ্রতাপ ধীরে ধীরে বললেন, আমার বিশ্বাস, মাধবের এই অহংকার এবং অত্যাচার একদিন তাকে ধ্বংস করবে। তবে আমি রমার জন্য খুব চিন্তিত। সে এই মহলে একা কতটা কষ্ট পাচ্ছে। রানী কলাবতী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেউ না কেউ অবশ্যই আসবে যে এই অন্যায়ের অবসান ঘটাবে। আমাদের ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। আমাদের ছেলে তো এখন কংস হয়ে গেছে। অনুষ্কা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সামনে এগোল। সে রমাকে খুঁজতে শুরু করল। আরেকটি কুঠুরিতে সে রমাকে দেয়ালের পাশে বসে থাকতে দেখল। রমার চোখ ফুলে গিয়েছিল, তবে তার মুখে এক ধরনের বিশ্বাস দেখা যাচ্ছিল। অনুষ্কা রমাকে ধীরে ধীরে বিড়বিড় করে বলতে শুনল, জয়রাজ, আমি বিশ্বাস করি তুমি আমাকে অবশ্যই বাঁচাতে আসবে। রমার এই বিশ্বাস অনুষ্কার মনে প্রতিশোধের আগুন আরও তীব্র করে তুলল। সে বন্দিশালা এবং মহলের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখল এবং বুঝল কিভাবে রমা, রাজা এবং রানীকে উদ্ধার করা সম্ভব। মহলে সমস্ত তথ্য সংগ্রহ করার পর অনুষ্কা চটপট বাইরে বেরিয়ে এল। বন্ধুরা, অনুষ্কা জয়রাজের কাছে পৌঁছাল, যে অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিল। অনুষ্কা বলল, আমি সবকিছু দেখে এসেছি। রাজা এবং রানীকে একটি কুঠুরিতে বন্দী রাখা হয়েছে এবং রমা অন্য একটি কুঠুরিতে রয়েছে। তাদের অবস্থা খুব খারাপ, কিন্তু মহলের সুরক্ষায় কিছু দুর্বলতা রয়েছে, যেগুলোর আমরা সদ্ব্যবহার করতে পারি। জয়রাজ তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং গম্ভীরভাবে বলল, এখন আমাদের মিলে একটি শক্তিশালী পরিকল্পনা করতে হবে। এই লড়াই শুধু রমাকে উদ্ধার করার জন্য নয়, মাধবের অহংকার এবং অত্যাচারের অবসান ঘটানোর জন্যও। জয়রাজ বলল, মাধব তার ভোগবিলাস এবং নারীদের প্রতি আকর্ষণে মগ্ন। আমাদের এটিকেই কাজে লাগাতে হবে। অনুষ্কা, তোমাকে তোমার ইচ্ছাধারী শক্তি ব্যবহার করে এক সুন্দরীর রূপ ধারণ করতে হবে। জয়রাজ ব্যাখ্যা করে বলল, তুমি একজন অত্যন্ত সুন্দর রাজকুমারীর রূপ নিয়ে মহলে প্রবেশ করবে। মাধব তোমার সৌন্দর্যের ফাঁদে পা দেবে। একবার সে তোমার উপর আস্থা রাখলে আমরা তার পতনের কাজ শুরু করব। অনুষ্কা গম্ভীরভাবে মাথা নাড়ল এবং বলল,
এটা ঠিক। আমি তাই করব। মাধবকে শেষ করার সঠিক সময় এসে গেছে। মহলে মাধবের অত্যাচার এখন সীমা ছাড়িয়ে গেছে। তার অহংকার এবং নিষ্ঠুরতায় শুধু রমা নয়, আরও অনেক নিরপরাধ মেয়েকেও বন্দী করে রাখা হয়েছে। তার স্বৈরতন্ত্রে রাজ্যের লোকজন ভয় এবং হতাশায় জীবনযাপন করছিল। অনুষ্কা বলল, আমি মাধবের মহলে যাব, কিন্তু তোমাকে বাইরে থেকে সতর্ক থাকতে হবে। রমা, রাজা এবং রানীকে উদ্ধার করা আমাদের প্রথম কাজ। তারপর মাধবকে শেষ করা। অনুষ্কা তার ইচ্ছাধারী শক্তি ব্যবহার করে অত্যন্ত সুন্দরীর রূপ নিল। এখন সে যেন এক রাজকুমারীর মতো দেখাচ্ছিল। তার মুখ ঝলমল করছিল এবং তার চলাফেরা এতটাই মোহময় ছিল যে কেউই তাকে দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারত না। সে রাজকীয় অলংকার এবং পোশাক পরে নীল, যাতে সে সত্যি সত্যি রাজপরিবারের কোনো রাজকুমারীর মতো মনে হয়। জয়রাজ তাকে সাবধান করল, সতর্ক থেকো। মাধব চালাক এবং নিষ্ঠুর। এই মিশন ঝুঁকিপূর্ণ, কিন্তু আমাদের সফল হতেই হবে। মহলে সর্বত্র সৈনিক এবং গুপ্তচর ছড়িয়েছিল। জয়রাজ সতর্ক করে বলল, তোমাকে খুব সাবধানে থাকতে হবে, কিন্তু আমার বিশ্বাস তুমি সফল হবে। আমি মহলের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সঠিক সময় তোমাকে সাহায্য করব। রাতের সময় ছিল। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছিল। অনুষ্কা শাহী রাজকুমারীর রূপ ধারণ করে মহলের ফটকে এসে কড়া নাড়ল। প্রহরী যখন তাকে দেখল, তার সৌন্দর্যে হতবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, তুমি কে এবং এত রাতে মহলে কেন এসেছ? অনুষ্কা ধীরে ধীরে হাসি দিয়ে বলল, আমি পাশের রাজ্যের রাজকুমারী। আমাদের রাজ্যের শত্রুরা আক্রমণ করেছে। আমার পিতা রাজা এই যুদ্ধে নিহত হয়েছেন এবং আমাদের রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন আমার আর কোনো আশ্রয় নেই। শুনেছি রাজনগরের রাজকুমার মাধব খুবই প্রতাপশালী এবং শক্তিশালী। আমি তার আশ্রয় নিতে এসেছি। প্রহরী তার কথা শুনে এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল, রাজকুমারী, আপনি এখন ভেতরে যান। মহলে প্রবেশ করতেই অনুষ্কা চারপাশে নজর বুলিয়ে নিল। সে ভাবল, এই মহল এখন আমার জন্য যুদ্ধক্ষেত্র। আমাকে আমার প্রতিটি পদক্ষেপ খুবই সতর্কতার সঙ্গে নিতে হবে। কিছুক্ষণ পর সে মাধবের দরবারে পৌঁছাল। মাধব, যে ইতিমধ্যেই তার ভোগবিলাস এবং অহংকারের জন্য কুখ্যাত ছিল, যখনই অনুষ্কাকে দেখল তখনই তার উপর মুগ্ধ হয়ে গেল। তার সৌন্দর্য, চলাফেরা এবং কথাবার্তা মাধবকে সম্পূর্ণভাবে মোহিত করে তুলল। মাধব তার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি কে এবং এত রাতে আমার মহলে কেন এসেছ? অনুষ্কা ধীরে ধীরে তার মুখ থেকে ঘোমটা সরিয়ে বলল, মহারাজ, আমি পাশের রাজ্যের রাজকুমারী। আমাদের রাজ্য ধ্বংস হয়ে গেছে এবং আমার পিতা এই যুদ্ধে নিহত হয়েছেন। শত্রুরা আক্রমণ করেছে। এখন আমার আর কোনো আশ্রয় নেই। আমি আশা করি আপনার মতো প্রতাপশালী এবং শক্তিশালী রাজকুমার অবশ্যই আমার রক্ষা করবেন। মাধব, যে আগেই অনুষ্কার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিল, তার গল্প শুনে আরও বেশি মুগ্ধ হয়ে গেল। সে বলল, রাজকুমারী, আপনার মতো সুন্দর এবং সাহসী নারীকে আশ্রয় না দেওয়ার মতো কাজ কেউই করতে পারবে না। আপনি আমার মহলে সম্পূর্ণ নিরাপদ। তবে যদি আপনি আমার রানী হতে সম্মত হন, তাহলে আমি শুধু আপনার রক্ষা করব না, বরং আপনাকে এই মহলের মহারানী করে তুলব। অনুষ্কা মনে মনে ভাবল, ঠিক যেমন আমি ভেবেছিলাম তেমনই হচ্ছে। এই অহংকারী এবং অত্যাচারী ব্যক্তি আমার সৌন্দর্যের ফাঁদে পা দিয়েছে। সে মাধবের প্রস্তাব গ্রহণ করার অভিনয় করে বলল, মহারাজ, যদি এটাই আপনার ইচ্ছে হয় তবে আমি এটি মেনে নিচ্ছি। মাধব খুব খুশি হয়ে গেল। সে পুরো মহলে ঘোষণা করে দিল যে নতুন রাজকুমারী এখন তার রানী হবে। তাকে মহলে বিশেষ সম্মান এবং একটি আলাদা কক্ষ দেওয়া হল। কিন্তু অনুষ্কার মন ছিল শুধুই তার লক্ষ্যে। রমা, রাজা, রানী এবং অন্যান্য বন্দীদের মুক্ত করা তার একমাত্র উদ্দেশ্য ছিল। প্রতিদিন রাতে অনুষ্কা মহলের বিভিন্ন অংশ পরীক্ষা করত। সে প্রহরীদের চলাফেরা, বন্দিশালার নিরাপত্তা এবং মাধবের দৈনন্দিন কার্যক্রম খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করত। এক রাতে সে একটি গোপন পথ ব্যবহার করে মহল থেকে বেরিয়ে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায়। মহল থেকে বেরিয়ে সে জয়রাজের সঙ্গে দেখা করল এবং বলল, আমি মহলের প্রতিটি কোণ ভালো করে দেখে নিয়েছি।
রমা, রাজা এবং রানী বন্দিশালায় বন্দী রয়েছে। প্রহরার ব্যবস্থা খুবই কড়া, তবে মাধব এখন আমার উপর পুরোপুরি বিশ্বাস করছে। আমাদের এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে হবে। জয়রাজ বলল, আমাদের দ্রুত কাজ করতে হবে। মাধবের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। তোমার মহলের ভেতরে থাকা আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। জয়রাজ এবং অনুষ্কা মিলে মাধবের অত্যাচারের অবসান ঘটানো এবং বন্দীদের উদ্ধার করার জন্য একটি পরিকল্পনা তৈরি করল। অনুষ্কা বলল, মহলের পেছনের জঙ্গলে একটি গোপন দরজা আছে। আমি রমা, রাজা, রানী এবং বাকি মেয়েদের নিয়ে সেখানে আসব। তুমি সেখানে অপেক্ষা করো। জয়রাজ দৃঢ়তার সঙ্গে বলল, ঠিক আছে। মহলে রাজকুমারীর রূপে অনুষ্কা মাধবের কাছাকাছি থেকে তার প্রতিটি কর্মকাণ্ডে নজর রাখছিল। সে রাজকুমারের সেবা করতে করতে তাকে সন্তুষ্ট রাখার জন্য মনোযোগ দিচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে শুধুই সঠিক সময়ের অপেক্ষা করছিল। এক রাত যখন মাধব গভীর ঘুমে মগ্ন ছিল, অনুষ্কা মহলের বন্দিশালার দিকে পা বাড়াল। পথে সে দেখল প্রহরীরা ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়েছে। নিজের নাগিন শক্তির সাহায্যে সে কিছু প্রহরীকে বিভ্রান্ত করল এবং তাদের অন্যদিকে পাঠিয়ে দিল। ধীরে ধীরে অনুষ্কা বন্দিশালার ভেতরে ঢুকে পড়ল। প্রথমে সে রাজা তেজপ্রতাপ এবং রানী কলাবতীর কোঠরির দরজা খুলল। রাজা তাকে দেখেই জিজ্ঞাসা করলেন, তুমি কে? আর কেন আমাদের সাহায্য করছ? অনুষ্কা বলল, আমাকে জয়রাজ পাঠিয়েছে। আমি একজন ইচ্ছাধারী নাগিন। আমরা মিলে তোমাদের রাজ্যকে এই নিষ্ঠুর রাজপুত্রের হাত থেকে মুক্ত করার প্রতিজ্ঞা করেছি। অনুগ্রহ করে চুপচাপ আমার সঙ্গে চলুন। রাজারানী নিঃশব্দে তার সঙ্গে চললেন। এরপর অনুষ্কা রমার কোঠরির দিকে এগোল। রমাকে মুক্ত করতে গিয়ে সে আস্তে করে বলল, এখন তোমার ভয়ের কোনো কারণ নেই। জয়রাজ তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। রমার চোখে আনন্দের ঝলক দেখা গেল, কিন্তু সে চুপচাপ অনুষ্কার হাত ধরে বাইরে বেরিয়ে এল। এরপর অনুষ্কা অন্যান্য বন্দীদেরও মুক্ত করল এবং সবাইকে সংকেত দিল যেন কোনো শব্দ না করে গোপন পথে এগিয়ে যায়। অনুষ্কা সবাইকে নিয়ে মহলের গোপন দরজা দিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। বাইরে জয়রাজ আগেই অপেক্ষা করছিল। রমা জয়রাজকে দেখেই আবেগাপ্লুত হয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবেই। জয়রাজ রমার হাত ধরে বলল, এখন তুমি সুরক্ষিত, কিন্তু আমাদের দ্রুত চলতে হবে। এখানে এখনো বিপদ আছে। জয়রাজ রাজারানী, রমা এবং অন্যান্য বন্দীদের নিয়ে জঙ্গলের মধ্যে একটি গুহার দিকে রওনা দিল। এই গুহাটি আগে থেকেই অনুষ্কা নিরাপদ বলে ঘোষণা করেছিল। সেখানে পৌঁছানোর পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে মহলে মাধবের ঘুম হঠাৎ ভেঙে গেল। সে দেখল অনুষ্কা, যে তার নতুন রানী, তার পাশে নেই। সে বিচলিত হয়ে ভাবতে লাগল, এত রাতে সে কোথায় যেতে পারে? সে কি আমার থেকে কিছু লুকাচ্ছে? সে অনুষ্কাকে খুঁজতে বেরোল। যখন সে গোপনে মহল থেকে বের হচ্ছিল, মাধব তাকে দেখে ফেলল। সে নিঃশব্দে তার পিছু নিতে লাগল। অনুষ্কা, যে আগেই সতর্ক ছিল, তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গেল। মাধব তাকে ঘিরে প্রশ্ন করল, তুমি কে? আর এসব কি হচ্ছে? সত্যি করে বলো, তুমি কি লুকোচ্ছ? অনুষ্কা ধীরে ধীরে বলল, তোমার যদি সত্য জানতে হয় তবে শোনো। আমি রানী নই। আমি একজন ইচ্ছাধারী নাগিন। তুমি আমার স্বামীকে হত্যা করেছ এবং এই রাজ্যে এত অত্যাচার চালিয়েছ যে আমি তোমাকে শেষ করার প্রতিজ্ঞা করেছি। আজ তোমার অন্ত এখানেই হবে। মিত্রগণ, এটা শুনে মাধব রাগ আর ভয়ে কাঁপতে লাগল। সে তার তলোয়ার বের করে অনুষ্কার উপর আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু অনুষ্কা সাথে সাথেই তার আসল রূপ ধারণ করল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আর তার ফণা থেকে বিষ ঝরছিল। মাধব প্রাণপণে বাঁচার চেষ্টা করল, কিন্তু অনুষ্কা এক আঘাতে তাকে দংশন করল। তার বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে মাধব সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখে অনুশোচনা আর যন্ত্রণার ছাপ ফুটে উঠেছিল, কিন্তু এখন আর কিছুই পরিবর্তন করা সম্ভব ছিল না। মাধবের মৃত্যুর পর মহলে হইচই শুরু হয়ে গেল। প্রহরীরা সবাই এদিক ওদিক ছুটতে লাগল, কিন্তু অনুষ্কা, যে আবার তার মানব রূপে ফিরে এসেছিল, পেছনের পথ দিয়ে বেরিয়ে নিরাপদ গুহার দিকে এগিয়ে গেল। গুহায় পৌঁছে সে দেখল জয়রাজ, রমা, রাজা তেজপ্রতাপ
রানী কলাবতী এবং অন্যান্য মেয়েরা তার জন্য অপেক্ষা করছে। অনুষ্কা বলল, মাধব আর এই পৃথিবীতে নেই। তার অহংকার আর অত্যাচার শেষ হয়ে গেছে। মিত্রগণ, এটা শুনে রাজা এবং রানীর চোখে জল এসে গেল। তবে সেটা দুঃখের নয়, আনন্দের জল। রাজা তেজপ্রতাপ গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি আমাদের রাজ্যকে সেই পিশাচ থেকে রক্ষা করেছ। তোমার এই আত্মত্যাগ চিরকাল স্মরণ করা হবে। রমা এগিয়ে এসে অনুষ্কাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের নতুন জীবন দিয়েছ। আমি এই ঋণ কখনো শোধ করতে পারব না। জয়রাজ মাথা নিচু করে বলল, তোমার সাহস এবং আত্মত্যাগ ছাড়া এটা সম্ভব ছিল না। এখন আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। রাজ্যে এখনও মাধবের অনুগত কিছু লোক আছে। আমাদের তাদেরও দমন করতে হবে এবং রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সবাই মিলে পরদিন মহলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। অনুষ্কা গুহা থেকে বেরোনোর আগে নিশ্চিত করল যে মহলের আশেপাশে কোনো বিপদ নেই। যখন রাজা, রানী, জয়রাজ, রমা এবং অনুষ্কা মহলে পৌঁছাল, তখন সেখানকার পরিবেশ এখনও ভয় আর অনিশ্চয়তায় ভরা ছিল। কিন্তু তাদের ফিরে আসার খবর শুনে প্রজাদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলল। মহলে পৌঁছানোর সাথে সাথেই সমস্ত বন্দীদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল। সেই মেয়েগুলো, যারা মাধবের অত্যাচারের শিকার হয়েছিল, এখন নিজেদের বাড়ি ফিরে যাওয়ার জন্য উন্মুখ ছিল। তাদের মুখে স্বস্তির ছাপ স্পষ্ট ছিল। কয়েকদিন পর রাজা তেজপ্রতাপ পুরো রাজ্যের মন্ত্রী এবং প্রতিনিধিদের মহলে ডেকে পাঠালেন। এক মহাসমারোহে একটি রাজকীয় দরবারের আয়োজন করা হল। রাজা দরবারে দাঁড়িয়ে বললেন, আজ আমাদের রাজ্য অত্যাচারী রাজকুমার মাধবের শাসন থেকে মুক্ত হয়েছে। এটা শুধুমাত্র আমার প্রজাদের এবং এই বীর যোদ্ধাদের জন্য সম্ভব হয়েছে। আমি অনুষ্কা এবং জয়রাজকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যারা নিজেদের প্রাণের পরোয়া না করে আমাদের রাজ্যকে রক্ষা করেছেন। প্রজা এবং দরবারের সদস্যরা জয়রাজ এবং অনুষ্কার সাহসিকতাকে প্রশংসা করল। তবে রাজা আরও বললেন, এখন আমার বয়স হয়েছে। আমি চাই না যে রাজ্য আমার মতো ক্লান্ত এবং বৃদ্ধ হাতের মধ্যে চলতে থাকুক। আমাদের রাজ্যকে এখন একজন যুবক, সাহসী এবং ন্যায়পরায়ণ রাজার প্রয়োজন। আমি আজ ঘোষণা করছি যে জয়রাজ হবে রাজনগরের নতুন রাজা। জয়রাজ এই কথা শুনে অবাক হয়ে বলল, মহারাজ, আমি তো একজন সাধারণ ব্যবসায়ীর পুত্র। রাজ্য পরিচালনা করা আমার সাধ্যের বাইরে। এই রাজ্য আপনার, এবং আপনার পরে এটা কোনো যোগ্য ব্যক্তির হাতে থাকা উচিত। রাজা হাসলেন এবং বললেন, বেটা, যোগ্যতা শুধুমাত্র জন্ম দিয়ে নির্ধারিত হয় না। তুমি তোমার সাহস, বুদ্ধিমত্তা এবং নিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেছ যে তুমি এই রাজ্যের নেতৃত্ব দিতে পার। তুমি শুধু রমাকে উদ্ধার করনি, তুমি এই রাজ্যের জন্য নিজের প্রাণের পরোয়া না করে যুদ্ধ করেছ। এটাই তোমার সবচেয়ে বড় যোগ্যতা। এরপর রাজা রমার দিকে তাকিয়ে বললেন, রমা, তুমি তার জীবন সঙ্গিনী হবে। আর অনুষ্কা, যে তার আত্মত্যাগ দিয়ে আমাদের পরিবার এবং রাজ্যকে রক্ষা করেছে, সেও তোমার স্ত্রী হয়ে এই রাজ্যের রানীর মর্যাদা পাবে। শুনে জয়রাজ কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল, তারপর সম্মতি দিল। অনুষ্কা, যে ইতিমধ্যেই জয়রাজের সাহস এবং নিষ্ঠায় মুগ্ধ হয়েছিল, মাথা নত করে বলল, মহারাজ, যদি এটাই আপনার আদেশ হয়, তবে আমি তা মেনে নেব। কয়েকদিন পর মহলে একটি মহা ধুমধামের উৎসবের আয়োজন করা হল। গোটা রাজ্য আনন্দে মেতে উঠল। জয়রাজের রাজ্যাভিষেক হল এবং তাকে আনুষ্ঠানিকভাবে রাজনগরের নতুন রাজা ঘোষণা করা হল। এর পাশাপাশি জয়রাজের সঙ্গে রমা এবং অনুষ্কার বিবাহ সম্পন্ন হল। বিবাহ অনুষ্ঠান এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে গোটা রাজ্যের মানুষ এতে অংশগ্রহণ করেছিল। রাজা এবং রানী আশীর্বাদ করে বললেন, তোমরা তিনজন মিলে এই রাজ্যকে ন্যায় এবং করুণায় পরিচালনা করো। তোমাদের এই সমন্বয় রাজনগরকে সোনালী যুগে নিয়ে যাবে। জয়রাজ, রমা এবং অনুষ্কা একত্রে রাজনগর রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেল। রমা তার করুণা এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রজাদের হৃদয়ে জায়গা করে নিল। অনুষ্কা তার ইচ্ছাধারী শক্তি এবং সাহস নিয়ে রাজ্যের নিরাপত্তার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। রাজা তেজপ্রতাপ এবং রানী কলাবতী, যারা তাদের সমস্ত দায়িত্ব জয়রাজের হাতে অর্পণ করেছিলেন, তাদের বাকি জীবন শান্তি এবং ভক্তির মধ্যে মহলের এক শান্ত অংশে কাটানোর সিদ্ধান্ত নিলেন। প্রজাদের মধ্যে আবার আনন্দ ফিরে এল।
প্রত্যেক মানুষ একে অপরের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে নতুন অর্থ খুঁজে পেল। জয়রাজ, রোমা এবং অনুষ্কার ত্রয়ী এই প্রমাণ করল যে ভালোবাসা, বিশ্বাস এবং আত্মনিবেদন দিয়ে যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করা সম্ভব। মানুষের ধ্বংসের কারণ: 3টি প্রধান ভুল। প্রথম ভুল, নারীদের প্রতি অনৈতিক আকর্ষণ এবং জবরদস্তি। যখন মানুষ তার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ হারায় এবং নারীদের সম্মান করে না, তখন এটি তাকে নৈতিকভাবে নিচে নামিয়ে দেয় এবং সমাজে তাকে ঘৃণার পাত্র করে তোলে। উদাহরণস্বরূপ, পৌরাণিক কাহিনীতে রাবণের পতন সীতাহরণের কারণে হয়েছিল। দ্বিতীয় ভুল, ক্রোধ এবং অহংকার। যখন ব্যক্তি তার শক্তি, সম্পদ বা জ্ঞানের অহংকার করে, তখন সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না। মহাভারতে কৌরবদের ধ্বংস দুর্যোধনের অহংকার এবং ক্রোধের কারণে হয়েছিল। তৃতীয় ভুল, লোভ এবং ধর্মের প্রতি অবহেলা। ধন এবং ক্ষমতার লোভ মানুষকে অনৈতিক পথে নিয়ে যায়। দুর্যোধন এবং শকুনির লোভ তাদের ছলচাতুরির পথে নিয়ে গিয়েছিল, যার ফলে মহাভারতের যুদ্ধ শুরু হয়। মানুষকে এই 3টি দুর্বলতা থেকে নিজেকে রক্ষা করতে তার কর্মের প্রতি মনোযোগী হওয়া উচিত এবং জীবনকে নৈতিকতা, সহনশীলতা এবং করুণা নিয়ে পরিচালনা করা উচিত। যদি সে তা করতে পারে, তবে শুধু সে নয়, সমগ্র সমাজ ধ্বংস থেকে রক্ষা পেতে পারে।